ছেলের কারণে এবার সকলের কাছে লজ্জায় মাথা হেট হয়ে গেল সার্থকের বাবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা দুম করেই অঝরে কাঁদতে শুরু করে দেয় এবং স্রোত বলতে থাকে যে, বাপি তুমি এরকম করে কাঁদছো কেন, বলো তো কি হয়েছে? ঠিক সেই মধ্যে সার্থক বলতে থাকে যে, বাপি তুমি এরকম করে কাঁদছো কেন, বলো তো কি হয়েছে? ঠিক সেই মধ্যে সার্থকের বাবা বলতে থাকে যে, বারে তুই পারলে আমাকে ক্ষমা করে দে, কারণ তোর জীবনের এই সর্বনাশটাকে আমি বলে করে ডেকে এনেছিলাম। সেদিন যদি আমি তোকে জোর না করতাম এই বিয়েটা করার জন্য, তাহলে হয়তো বা তোর জীবনে এত বড় একটা সর্বনাশ নেমে আসতো না। আর তার থেকে বড় কথা, এরকম একটা অপদার্থকেও তোকে বিয়ে করতে হতো না। সত্যি আমি তোর কাছে সবথেকে বড় অপরাধী হয়ে গেলাম। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। পারলে তুই এই বুড়োটাকে ক্ষমা করে দিস। অন্যদিকে সার্থক বলে থাকে যে, হয়েছে তো স্রোত, এই জিনিসটাতে তুমি চাইছিলে যে বাবা যাতে তোমার কাছে মাথা নত করে হাত জোর করে চোখের জল ফেলে ক্ষমা চায়, এই জিনিসটা করার জন্য তো তুমি বাড়ি ভর্তি গেস্টকে নেমন্তন্ন করেছিলে। তুমি এই জিনিসটা যদি তোমার এতটাই অধীর আগ্রহ অপেক্ষা ছিল এই সিনারিটা করারই, তাহলে তুমি আগে বলে ফেললেই তো আমাকে পারতে। শুধু শুধু বাবাকে সকলের সামনে অপমানিত হতো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, স্যার কী সব বলছেন আপনি, বলুন তো আমি কেন বাপিকে এরকম করে সকলের কাছে মাথা হেট করতে দেবো বলুন তো? আমি তো নিজেই বুঝতে পারিনি যে বাপি এরকম করবে। ঠিক সেই মধ্যে সার্থকের বাবা বলতে থাকে যে, সার্থক তুই আমাকে তোর মুখ অবধি দেখাবি না, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ তোর মতন একটা অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছি বিধায় তো আজকে আমাকে এই দিনগুলো পোহাতে হচ্ছে। নয়তো বা এরকম একটা মেয়েকে, যেখানে কিনা আমি পরিবারের কাছ থেকে ওকে নিয়ে আসার সময় আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি ওকে সসম্মানে এই বাড়িতে ওর যোগ্য সম্মানটুকু দিয়ে রাখবো, কিন্তু সেই কথাটুকু আমি অবধি রাখতে পারলাম না। তাহলে আমার মুখের দামটা কী রইলো বলতো? অন্যদিকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে, তোরা কি বিয়েটাকে এতটাই ছেলে খেলা করে ফেলেছিস যে তোদের একবারও বিবেকে বাঁধল না যে বিয়ে নামক জিনিসটাকে নিয়ে তোরা একটা কন্ট্রাক্ট ম্যারেজ এটাকে কনভার্ট করে ফেললি? তোরা একবারও ভেবে দেখেছিস যে সমাজ কী ভাববে? আর সমাজে অন্য কে কী করে না করে তাতে তো আমাদের জেনে লাভ নেই, কিন্তু আমাদের ফ্যামিলিতে এরকম কোনোদিনও ঘটেনি। সার্থক তুই তো সেটা খুব ভালো করে জানিস, তাই না? তাহলে কিসের এত তোদের সমস্যা হয়ে গেলে সম্পর্কটার মধ্যে? আমি মানছি যে তোদের মধ্যে বনিবনাটা একটু কম, কিন্তু তাই বলে এরকমটা তো নয় যে তোরা একে অপরকে সহ্য করতে পারছিস না। দীর্ঘ 1 বছর যাবত তোরা একে অপরকে তো সহ্য করছিস, তাই না? তাহলে তোরা তো খুব ভালোই ছিলিস। তোদের এই খুনসুটি সম্পর্কটাই তো সকলের কাছে ভালো লাগে বিধায় তো আমরা তোদেরকে একসঙ্গে করার চেষ্টা করেছি, কিন্তু তাই বলে সেটা যে আমাদের সবথেকে বড় একটা ভুলে প্রমাণিত হবে সেটা তো কোনোদিনও ভাবতে পারিনি। নিহাতি আজকে তোরা যদি আমাদেরকে চোখে আঙুল দিয়ে না বুঝিয়ে দিতি, তাহলে তো আমরা সবসময় অন্ধকারেই থাকতাম। আমরা ভাবতাম যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বড়রা, সেটা একদম ঠিক। ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে, স্রোত আমি কোনোদিনও ভাবিনি যে তুমি এরকম করে সকলের কাছে আমাকে এরকম করে অপ্রস্তুত করবে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, বাপি তোমার এখানে কোনো রকম কোনো দোষ নেই, তুমি আমাদের ভালোর জন্য আমাদেরকে এক করার চেষ্টা করছো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সম্পর্কটা ঠিক মতো কাজ করেনি। আর তার থেকে বড় কথা, আমাদের সম্পর্কের মধ্যে সেই ভিটেটাই নড়বড়ে হয়ে গেছে। তাহলে সম্পর্কটাকে বজায় রেখে কী বা লাভ বলো তো? যে সম্পর্কের মধ্যে মান সম্মান কোনো কিছুই নেই, যে সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি টানই নেই, সেই সম্পর্কটাকে রাখা থেকে আমি মনে করি যে দূরে থেকে সসম্মানে থাকাটা বেশি বেটার। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে, মারে আমি মন থেকে তোকে আশীর্বাদ করি, তুই যাতে জীবনে অনেক বড় হ এবং তুই যাতে জীবনে অনেক উন্নতি করিস, কিন্তু তার শর্ত পারলে এই বুড়ো বাবাটাকে ক্ষমা করে দে, কারণ তোর জীবনের সর্বনাশটা যখন আমি করেছি, তাহলে ভরপাই তো আমিই করবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।